This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টের নির্দেশ মেনে ইডির কাছে নথি জমা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশ মেনে আইনজীবী মারফত ইডির কাছে নথি জমা অভিষেকের। মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট জানায়, অভিষেক যদি আদালতের নির্দেশ না মানেন তবে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি। নিয়োগ মামলায় অভিষেকের কাছে ইডি যে নথি চেয়েছিল সেই সব নথি মঙ্গলবার 10ই অক্টোবরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, কিন্তু মঙ্গলবার সন্ধে পর্যন্ত ইডি দপ্তরে কোনো নথি জমা দেননি অভিষেক। নথি না জমা পড়ায় অভিষেকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি, এমনই নির্দেশ দেন বিচারপতি সিনহা। হাইকোর্টের নির্দেশ মেনে রাত 12টার আগেই নথি জমা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুজয় পাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়ের সঙ্গে কথা বলবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্টের নির্দেশ মেনে ইডির কাছে নথি জমা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশ ছিল 10ই অক্টোবরের মধ্যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে, ইডির কাছে সম্পত্তির নথি জমা দিতে হবে, এমনটাই নির্দেশ ছিল আদালতের। এবং 12ই অক্টোবরের মধ্যে সেই সমস্ত তথ্যের, সেই সমস্ত জমা দেওয়া ডকুমেন্টের স্ক্রুটিনি হবে। 12টা বাজার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডির কাছে সমস্ত নথি জমা দিয়েছেন। কাঁদছে কামদুনি, পথে নেমে প্রতিবাদ জারি। কামদুনি ও কলকাতায় জোড়া প্রতিবাদ মিছিল। ভিক্টোরিয়া হাউস থেকে গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিল কামদুনির আন্দোলনকারীদের। দোষীদের শাস্তির দাবিতে শহরের রাজপথে মৌসুমী টুম্পারা। রাজ্যের নারী নির্যাতনকে ইস্যু করেই তাদের এই আন্দোলন। গতকালই জেল থেকে ছাড়া পান 4 অভিযুক্ত। নিরাপত্তার আশঙ্কায় কামদুনির বাসিন্দাদের একাংশ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে সিআইটি। মিছিলে অসুস্থ হয়ে পড়েন টুম্পা কয়াল। 10 বছরের লড়াই আমার সব পিতা চলে গেল, আমাদের 10 বছরের লড়াই সব পিতা চলে গেল। আমরা এই আশা করিনি, আমাদের রাজ্য সরকারের উপরই পুরোপুরি আস্থা ছিল। আমরা 10 বছর ধরে রাজ্য সরকারের প্রতি আস্থা রেখেছিলাম, কিন্তু লাস্টে এসে আমরা এই রায় পাবো না আমরা আশা করিনি। যারা 3 জনের ফাঁসির অর্ডার হয়েছিল তাদের মধ্যেও একজন বেকসুর খালাস হয়ে গেল। আমাদের গ্রামের লোকেরা নিরাপত্তাহীন হয়ে গেল। 14 জন উকিল কেন চলে গেল? সেই উকিলের মধ্যে থেকে আমাদেরকে ফোন করে বলা হয়েছিল দিদি হুমকি দেওয়া হচ্ছে। তার মানে কি সেই চোরকে বলা হচ্ছে চুরি করো, আর গৃহস্থকে বলা হচ্ছে তোমরা সজাগ হও। এটাই হচ্ছে আমার এই রাজ্যের রাজনীতি। কামদুনিতে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার মিছিল। 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে শুভেন্দু অধিকারী রাজারহাট পৌররা বাজার থেকে কামদুনি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন। যাদের 4 জনকে মুক্তি দেওয়া হয়েছে তাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং হয়েছে, অথচ যাদের বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছে, বা যাদের বাড়ি যারা বাদী বা যারা উইটনেস তারা নিরাপত্তা পায়নি, তাদেরকে কলকাতায় গিয়ে মিছিলে হাঁটতে হচ্ছে। আর এই কামদুনি মামলা নিয়ে কি প্রতিক্রিয়া শাসক দলের, শুনুন। গোটা বিষয়টা আদালতের পর্যবেক্ষণে, তাহলে এটাও দাঁড়ালো যে রায় পছন্দ না হলেই সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়া যায়। এরা যেন আর তৃণমূলকে ভবিষ্যতে কখনো আঙুল না তোলে। সবচেয়ে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সেখানে এই ধরনের মিছিল করার কোন যুক্তি থাকতে পারে? ইডির তরফে যিনি কোর্টে সওয়াল করতে নামেন তিনি আবার কামদুনিতে যারা ধর্ষণে অভিযুক্ত তাদের আইনজীবী, তাহলে বিজেপি কার দিকে? ফের দমদমে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু দমদম পুরসভা এলাকার বাসিন্দা সিদ্ধার্থ বালা। জ্বর নিয়ে সোমবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন ওই যুবক। আজ সকালে মৃত্যু হয় যুবকের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। জ্বর এই 4-5 দিন থেকে জ্বর। হসপিটাল মিউনিসিপ্যালিটি নিয়ে গেছিল, শুধু ডেঙ্গু টেস্ট করেছিল, টাইফয়েডও ছিল। আর কালকে ভর্তি করা হয়েছে, আজকে ভোরবেলায় মারা গেছে। রাজ্য জুড়ে ডেঙ্গি উদ্বেগ। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় সচেতনতা অভিযানে অতীন ঘোষ। ডেঙ্গি রোধে এলাকায় চলছে মাইকিং। তার আগে এসএসকেএম পরিদর্শনে ডেপুটি মেয়র অতীন ঘোষ। এসএসকেএম শ্রমিক আবাসন চত্বরে মিলল মশার লার্ভা। জমে থাকা জলেই বিপদ, দ্রুত পদক্ষেপের আশ্বাস মেয়রের।
রাজ্যের অন্যতম বিখ্যাত মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকেএম, আর এসএসকেএমে আজকে ডেঙ্গি পরিস্থিতি কী রকম হয়ে রয়েছে, এলাকার আবর্জনা ঠিকমতো পরিষ্কার হচ্ছে কিনা, গোটা বিষয়টি পরিষ্কার আর পর্ব খতিয়ে দেখতে এসেছেন কলকাতার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ। আমি অতীনদার কাছে সরাসরি চলে যাবো। যেহেতু প্লাস্টিকের একতলার সমান ছাউনি, সেই ছাউনির মাথায় উড়ে তো পুরসভার কর্মচারীরা কাজ করতে পারে না, টেম্পোরারি স্ট্রাকচার ভেঙে পড়তে পারে। ফলে কি হয়, ওই ছাউনির ফাঁকে ফাঁকে জল জমে শুধু এসএসকেএম চত্বর নয়, তার আশেপাশে 3টে ওয়ার্ড ডেঙ্গু কন্ট্রিবিউট করে। ফলে এটা একটা ক্রনিক সমস্যা। আমি এটা নিয়ে এখানকার যিনি ডিরেক্টর এমএসবিবি তার সাথে আমি কথা বলবো। যে সুইপার কোয়ার্টার রয়েছে সেখানে যে অব্যবস্থা হয়ে রয়েছে তার জন্য কিন্তু আশপাশের বিভিন্ন ওয়ার্ডে ছড়াচ্ছে ডেঙ্গি, আর সেটা ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, এমনই দাবি করলেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আর এদিকে দিনহাটায় বিজেপি নেতার উপর হামলার অভিযোগ। দিনহাটা 2 নম্বর ব্লকের সুকারুর কুঠিতে দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা জয়দীপ ঘোষ। কর্মসূচি থেকে ফেরার সময় তার গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনে হামলা চালানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপি নেতার। কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সহায়তায় এলাকা থেকে বের হন জয়দীপ ঘোষ। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কর্মসূচি আমি করেছি, ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমার সঙ্গে ছিলেন। ফেরার পথে বাজারের মধ্যে তারা কিছু মানুষ জমায়েত করে তারা আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করে। তারা ভাবে যে এভাবে করে আমাকে আটকাবে, তো ভারতীয় জনতা পার্টিকে এভাবে আটকানো যাবে না। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে মৃত্যু মিছিল, ক্রমেই বাড়ছে যুদ্ধের আগুন। সংঘর্ষে দুপক্ষের মৃতের সংখ্যা প্রায় 3,500। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বায়ুসেনার হানা। সোমবার বিকেলে ওই শিবিরে বোমা বর্ষণ করে ইসরায়েলি বায়ুসেনা। মহিলা, শিশু সহ বহু প্যালেস্তানীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গাজার একটি হাসপাতালেও ইসরায়েলি বোমা বর্ষণ, পাল্টা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে হামাসও। অন্যদিকে গাজা সীমান্তে জড়ো হয়েছে ইসরায়েলি সেনা। গাজা সীমান্ত পেরিয়ে দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে হামলা চালিয়েছে আল কাসিম ব্রিগেডের যোদ্ধারা। ইসরায়েল হামাস রক্তক্ষয়ী লড়াই, 50-এর বেশি রকেট হামলা। যুদ্ধক্ষেত্রে টিভি9, ভয়ঙ্কর রণক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে কভারেজ। हम इस समय सेड्रॉट में है। सेड्रॉट वो इलाका जहां पर मैं आपको बता रहा हूं लगातार की सबसे ज़्यादा तबाही रेजिडेंशियल एरियाज में यही मचाई गई थी। यहां तक कि हमास के इन मिलिटेंट्स ने इस पुलिस स्टेशन को कैप्चर कर लिया था। 10 से ज़्यादा हमास के जो मिलिटेंट्स थे, जो लड़ाके थे, इन्होंने इसको कैप्चर कर लिया। हालांकि इसको लंबे समय तक यहाँ पर लोगों को रखा और इसी के बाद आईडीएफ ने यहाँ पर अटैक किया और इस पूरी बिल्डिंग को ही न्यूट्रलाइज कर दिया गया। 10 से ज़्यादा हमास के आतंकी या फिर आप कह सकते हैं कि जो लड़ाके थे वो यहीं मारे गए। आप बिल्डिंग का आलम देखिए, यानी ये वो इलाका है जो इस पूरे रेजिडेंशियल इलाके में आता है और उससे आने से पहले हमास के लोगों ने आने से पहले इन रेजिडेंशियल एरियाज़ में खूब आतंक मचाया। हमें बताया गया कि रेजिडेंशियल एरियाज़ में ना सिर्फ वो घुसे, उन्होंने कई लोगों की जानें ली और फिर इस पुलिस स्टेशन में आकर बैठ गए, यहाँ पर अपना बेस बना लिया। आईडीएफ 2 तरीके से काम कर रही है। पहला, उन इलाकों को सिक्योर करना, उन इलाकों को खाली करना, वहाँ से इन मिलिटेंट्स को मार गिराना। सिक्योर करते हर रेजिडेंशियल घर में जाना, हर घर के अंदर पुख्ता जानकारी लेना, उनको सील करना, कोई दिक्कत तो नहीं। उसके बाद आगे की तरफ बढ़ते जाना और दूसरी तरफ लगातार आईडीएफ की एक टीम है जो स्पेशल फोर्सेस वो आगे पहुंच चुकी हैं, वो लगातार टारगेट कर रही हैं। एयर स्ट्राइक्स की जा रही है, हेलीकॉप्टर अटैक, हेलीकॉप्टर की मदद से लो फ्लाइंग कर टारगेट को अटैक किया जा रहा है। तो ये कुछ 2 स्ट्रैटेजीज हैं जिन पर आईडीएफ काम कर रही है। हमास के आतंकी जो हैं वो बैठे हुए हैं या फिर वहाँ है, उन पूरी बिल्डिंग्स को बर्बाद कर दिया गया, उनको मटिया मेल कर दिया गया। और ये खुद इजराइल की पुलिस स्टेशन का एक हाल है, स्टेरॉड का, और मैं आपको ये तस्वीरें सीधे यहाँ से दिखा रहा हूँ। ইসরায়েলকে হুমকি, এদিকে হামাসের। গাজায় বিমান হামলা বন্ধ না হলে অপহৃতদের খুনের হুমকি। অপহৃত ইসরায়েলিদের খুনের হুমকি হামাস জঙ্গি গোষ্ঠী। पूरे के पूरे चीज़ों को किस तरीके से बर्बाद हो गए हैं वो आपको दिखाया जा रहा है। ये एक इंडस्ट्रियल बेस था, बताया जा रहा है कि यहाँ पर कोई छोटा सा सेटअप था, लेकिन उसको कैसे तबाही हुई, क्योंकि हर जगह आप मान के चलिए कि कितने भारी संख्या में यहाँ पर गोला बारूद दागा गया होगा, कितने रॉकेट्स कैसे होंगे।
आप अंदाज़ा लगा सकते हैं कि यहाँ की हालत क्या। और अभी भी जब मैं आपसे बातचीत कर रहा हूँ तब यहाँ पर इन इलाकों में मुझे बम्बारमेंट की आवाज़ लगातार सुनाई दी जा रही है। ये वो इलाके हैं जो गाज़ा पट्टी के बहुत करीब हैं और इन इलाकों में ही सबसे ज़्यादा फायर फाइटिंग चल रही है, ना सिर्फ ऑन ग्राउंड बल्कि आप हवा के अंदर भी कह सकते हैं कि आसमान में भी लगातार जो इजराइल के फाइटर एयरक्राफ्ट्स हैं या फिर उनके जो दूसरे इक्विपमेंट्स हैं वो लगातार ताबड़तोड़ हमले कर रहे हैं। मैं कोशिश करता हूँ आपको ये दिखाने की और ये समझाने की कि इस समय यहाँ पर क्या हालात हैं। देखिए धुएं का गुब्बार और आपको अभी भी नज़र आ जाएगा पूरा इलाका एक बर्बाद हो चुका है, पूरी तरीके से तबाह हो चुका है। और ये इस समय यहाँ के हालात अगर मैं आपको दिखाने की कोशिश करूँ कि देखिए क्या आलम है इस समय यहाँ पर। और ये पूरा इंडस्ट्रियल एरिया जो था, ये पूरा इलाका, ये करीबन बहुत बड़ा इलाका है जो तबाह कर दिया गया है हमास की तरफ से। और लगातार इन जगहों पर इसी तरीके से तबाही के निशान देखने को मिल जाएंगे आपको। और हम यहाँ से आपको ग्राउंड रिपोर्ट दिखा रहा है TV9 भारतवर्ष और आपको बताने की कोशिश कर रहा है कि इस समय इजराइल के इन इलाकों में क्या मंजर है। दिस इज योर्स सो इट्स द होल यूनिट हैज बीन डिस्ट्रॉयड, Everything destroyed. एवरीथिंग है डिस्ट्रॉयड। Yeah, ये nothing. ओनर हैं उनके जिनकी ये बता रहे हैं। सो everything, how many rockets have been fall, do you Here in the area, something like 6, 7. 6-7 Yeah. मतलब ये 6-7 इनके ऊपर गिरे हैं। 50 से ज़्यादा उन्होंने रॉकेट दागे थे बताया जा रहा है सुबह, और जिसमें से 6-7 इस बिल्डिंग पर आकर गिरे हैं। ये ओनर हैं। यहाँ की हालत आप समझ पाएंगे कि इस समय जिस जगह पर TV9 भारतवर्ष की टीम मौजूद है ये कितना खतरनाक इलाका है, ये कैसा इलाका है। लगातार यहाँ पर कभी भी किसी भी इलाके पर इस तरीके के अटैक हो जाते हैं, आपको बहुत अलर्ट भी रहना पड़ता है, आपको सुरक्षित भी रहना पड़ता है। और आपको हमारा काम ये भी है कि आप तक वो खबरें पहुँचाएँ जो लगातार इजराइल से आ रही हैं। हम लगातार आपको वो खबरें दे रहे हैं, वो एक्सक्लूसिव रिपोर्ट्स दे रहे हैं जो आप तक आपने सिर्फ जिनके बारे में आपको सिर्फ जानकारी सुनने को मिल रही हो। हम आपको सीधी तस्वीरें उन इलाकों से लाकर दिखा रहे हैं, उन इलाकों से बता रहे हैं जो साउथ इजराइल के वो इलाके हैं जो इस समय वॉर जोन में तब्दील हो चुके हैं। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোন নরেন্দ্র মোদীকে, যুদ্ধ পরিস্থিতির কথা মোদীকে জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ফোনে কথা দুদেশের প্রধানমন্ত্রী। ভারত সবসময় সন্ত্রাসবাদের নিন্দায়, ইসরায়েলের পাশে আছে ভারত, ফোনে জানিয়েছেন মোদী।